তিনটে ভিডিও মোটামুটি দিয়ে দিয়েছি তোদেরকে, তোরা দেখেছিস হয়তো। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনটা দিয়ে দিয়েছি, অ্যালকোহল ফেনল ইথারটাও দিয়ে দিয়েছি। সিকোয়েন্সিয়ালি বললে প্রথমে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন দিয়েছিলাম, তারপর বায়োমলিকিউল দিয়েছিলাম, তারপর অ্যালকোহল ফেনল ইথার দিয়েছিলাম। রাত্রির 12টা 12:30টার মধ্যে এই তিনটে ভিডিও তোদের কাছে এসে গেছিলো। আশা করছি তোরা অর্গানিক পড়ে ফেলেছিস। যদি নাও হয়ে থাকে আজকে সন্ধ্যের মধ্যে, আমি আশা করছি আজকে রাত্রি 10টার মধ্যে তোরা অর্গানিক পড়ে ফেলতে পারবি। তো এই ভিডিওটা তোরা কাল সকাল থেকে পড়া শুরু কর, কিংবা আজকে রাত্রি 10টার পর থেকে শুরু কর। মানে আজকে সারা দিনটা অর্গানিক পড়েছিস, হয়তো আমি আশা করছি পড়েছিস। যারা পড়েছিস তারা রেজাল্ট পাবি, যারা পড়িসনি তাদেরকে আমি এখনও বলছি অনেকটা সময় আছে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে থাক, পড়াশোনা শুরু কর। আজ থেকে পড়া শুরু কর, এখন থেকে পড়া শুরু কর, তাও শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভিডিওটা দেখ, তাড়াতাড়ি একদম সুন্দর স্পিডে চালা, দিয়ে দেখতে দেখতে পটাপট করে বইয়ের পাতাগুলো একটু খুলে খুলে পড়ে নে। তো যাই হোক, এই ভিডিওটাতে আসার আগে একটুখানি একটা কথা বলে রাখি, আমরা আজকে পলিমার আর কলয়েডেরটা আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, এরপর সলিউশন আর পি ব্লকেরটা দিচ্ছি। পি ব্লকেরটা বানাতে একটু সময় লাগছে, তার কারণ হচ্ছে পি ব্লকটা তো অ্যাকচুয়ালি বড় কোশ্চেন ব্রড কোশ্চেনের জায়গা ছিল, তো কমন দেওয়া খুব সহজ হতো। এখন এমসিকিউর জায়গা করে ফেলেছে, তো ইনঅর্গানিক বুঝতেই পারছিস তোরা যে এমসিকিউ দেওয়ার একটু যাবে, অসুবিধা নেই। আমি একদম লাস্টে পি ব্লকটা দিচ্ছি, আজই দিয়ে দেবো, কিন্তু আজকে আপাতত এটাতে পলিমার আর কলয়েডটা একটু দেখে নে। পলিমার পড়তে গিয়ে তোরা কী পড়বি, একদম পটাপট আমি লিখছি, তোরাও লিখতে লিখতে চ। প্রাকৃতিক পলিমার পড়বি, হ্যাঁ, কৃত্রিম পলিমার পড়বি, অর্ধকৃত্রিম পলিমার পড়বি, অর্ধকৃত্রিম পলিমার পড়বি, এগুলো কিন্তু পড়বি, ঠিক আছে? লিখতে লিখতে চ কী কী পড়বি। প্রাকৃতিক পলিমার উদাহরণ পড়বি, হ্যাঁ, পলিমার যখনই যাবি পলিমারের উদাহরণ খুব ভালো করে পড়বি। প্রাকৃতিক পলিমার, তারপর আর কি পড়বি, কৃত্রিম পলিমার পড়বি, অর্ধকৃত্রিম পলিমার পড়বি, বায়োপলিমার পড়বি। কি পড়বি? বায়োপলিমার পড়বি। আমি পটাপট করে বলছি, আমি লিখে নিয়ে এসেছি। বায়োপলিমার পড়বি, এছাড়াও কি কি পড়বি, জুতো পলিমার পড়বি, সংঘনন পলিমার পড়বি, মানে অ্যাডিশনাল পলিমার পড়বি, কনডেনসেশন পলিমার পড়বি, সংঘনন পলিমার পড়বি। মনে রাখবি একটু, হ্যাঁ, যে অর্ধকৃত্রিম পলিমার, বায়োপলিমার, জুতো পলিমার মানে ভায়া অ্যাডিশনাল মেকানিজম যে সমস্ত পলিমারগুলো তৈরি হয় আর কি। জুতো পলিমার উদাহরণ পড়বি, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। সংঘনন পলিমার বা কনডেনসেশন প্রসেসের যারা যে সমস্ত পলিমার তৈরি হয় সেই সংঘনন পলিমারটা পড়বি। হোমোপলিমার পড়বি, কোপলিমার পড়বি। উদাহরণ যা বলছি এগুলোর পটাপট করে উদাহরণ পড়ে নিবি। হোমোপলিমার পড়বি, কোপলিমার পড়বি, হোমোপলিমার, কোপলিমার, এগুলো একটু পড়িস। আর কি পড়বি হোমোপলিমার কোপলিমার ছাড়া? এছাড়াও রৈখিক পলিমার, শাখাযুক্ত পলিমার মানে লিনিয়ার পলিমার, শাখাযুক্ত পলিমার মানে ব্রাঞ্চ পলিমার, এছাড়াও জালক পলিমার, এগুলো একটু পড়িস। রৈখিক পলিমার, শাখাযুক্ত পলিমার আর জালক পলিমার হলো। ইলাস্টোমার পড়বি, ইলাস্টোমারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইলাস্টোমারটা একটু পড়ে রাখিস। সরি, আমার বাংলা হাতের লেখা এত বাজে না রে, সে কী বলবো, আরেকবার পরীক্ষা দিতে দিলে ফেল করে দিতে। রৈখিক পলিমার, শাখাযুক্ত পলিমার, জালক পলিমার, ইলাস্টোমার, এটা একটু পড়িস। এছাড়াও ফাইবার বা তন্তুটা একটু পড়িস, ফাইবার বা তন্তুর যে বিষয়টা আছে একটু পড়িস। আর কি পড়বি? তরল রেজিন পড়বি, থার্মোপ্লাস্টিক পলিমার, থার্মোসেটিং পলিমার পড়বি। ভীষণ 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 ইম্পর্টেন্ট কিন্তু এইখানটা, হ্যাঁ, থার্মোপ্লাস্টিক পলিমার, থার্মোসেটিং পলিমার দিবি। এখান থেকে আমি একটু বাদে বলছি, ভালকানাইজেশনের কনসেপ্টটা এখান থেকেই আসবে, যে থার্মোপ্লাস্টিক পলিমারকে থার্মোসেটিং পলিমারে তৈরি করবার যে প্রসেসটা, সেই চেঞ্জ করবার প্রসেসটা কনভার্সন প্রসেসকে ভালকানাইজেশন বলে। সালফার ভালকানাইজেশন করা হয়, বিজ্ঞানী গুডিয়ার প্রথমে এটা আবিষ্কার করেছিলেন। ভালকানাইজেশনের উপযোগিতাগুলো একটু স্টেটমেন্ট আকারে পড়ে রাখিস। বাই এনি চান্স অ্যাসারশন রিজনিং এর টাইপের জিনিসপত্র এখান থেকে খুচখাচ দিয়ে দিতে পারে, বলা তো যায় না ফিজিক্স কোশ্চেন যা শক্ত হয়েছে, কিছু একদম সিওরিটি নিয়ে যাবি না, বিশাল সোজা কোশ্চেন হবে, নাই হতে পারে, শক্ত কোশ্চেন হতে পারে। তাই জন্য একটু অ্যাসারশন রিজনিং টাইপের জন্য এইগুলো একটু স্টেটমেন্টগুলো একটু পড়ে নিস, হ্যাঁ, ভেতরে থার্মোপ্লাস্টিক পলিমার সম্বন্ধে দুটো স্টেটমেন্ট, থার্মোসেটিং পলিমারের একটু স্টেটমেন্ট, ফাইবার তন্তুরা, ইলাস্টোমারটা একটু 2-4 লাইন পড়ে নিস। কি এই জুতো পলিমার, সংঘনন পলিমার, কোপলিমার, হোমোপলিমার, এগুলো একটু 2-4টে করে লাইন একটু পড়ে নিস। লাইন পড়ার মধ্যে বলতে চাইছি এগুলো এক লাইন 2 লাইন করে একটু পড়ে রাখিস, হ্যাঁ, শুধু উদাহরণের পাশাপাশি প্রথম 2-4টে লাইন একটু পড়ে রাখিস, মোটামুটি স্টেটমেন্ট কনক্লুশন আকারে বাই এনি চান্স যদি দিয়ে দেয়। যাই হোক, টোকা হয়ে গেছে, মুছলাম, হ্যাঁ রে। উদাহরণ প্লাস 2-4টে করে লাইন, যেগুলোতে দাগ মারলাম 2-4 লাইন, প্রথম লাইনগুলো একটু পড়ে রাখবি, তাহলেই হবে। এমন কিছু লাগবে না এখান থেকে, খুব শক্ত কোশ্চেন এখান থেকে দেবে না। বাই এনি চান্স যদি একদম ডাইরেক্ট কোশ্চেন না দিয়ে একটুখানি খেলালো তোদেরকে, তোরা একটু খেলে দিবি, অসুবিধা কিছু নেই। যাই হোক, এটা গেল। আর কি দিতে পারে?
যেটা একটু শক্তর জায়গায় আমি যাচ্ছি, আমি মূলত এটা বলি না মুক্তমূলক পলিমারাইজেশন, ক্যাটায়নিক পলিমারাইজেশন, অ্যানায়নিক পলিমারাইজেশন, এই তিনটে জায়গা পড়বি। হ্যাঁ, জীবন্ত পলিমারাইজেশন কি, মুক্তমূলক পলিমারাইজেশনে কি কি লাগে সাবস্ট্রেট রূপে, ক্যাটায়নিক পলিমারাইজেশনে কি কি লাগে সাবস্ট্রেট রূপে, অ্যানায়নিক পলিমারাইজেশন কি, এগুলো একটু পড়িস। সংঘনন পলিমারাইজেশন কি, মানে মেকানিজম পড়তে হবে না, জাস্ট একটু লাইনগুলো একটু পড়িস প্রথম দিককার, মানে এই পলিমারাইজেশনগুলো কি করে হয় আর কি। পলিমারাইজেশনগুলোর মধ্যে থেকে খুচখাচ কোশ্চেন দিয়ে দেবে যে অমুক লাইন একটা 2-4টে লাইন তুলে দিল, দিয়ে বললো স্টেটমেন্ট অ্যাসারশন করে করে কোশ্চেন দিয়ে দিল, কি অ্যাসারশন রিজনিং স্টেটমেন্ট থেকে কোশ্চেন করলো। যাই হোক, মুক্তমূলক ক্যাটায়নিক মানে ধর এরকম বললো, ওই 2-3টে দিয়ে দিল, দিয়ে বললো দুটোই সত্য এবং এটা এটার সঠিক ব্যাখ্যা, কি দুটোই সত্য এটা এটার সঠিক ব্যাখ্যা নয়, কি অ্যাসারশনটা সত্য রিজনিংটা মিথ্যে, কি দুটোই মিথ্যে, তাই কোশ্চেন দিতে পারে। যাই হোক, এটা একটু পড়ে রাখিস। এই জায়গাটা একটু ঝামেলার জায়গা আছে, একটু ভালো করে পড়িস। এই জায়গাটা যদি বলিস এই চ্যাপ্টারে শক্ত জায়গা হচ্ছে এই জায়গাটা, এই কোন কোন পলিমারাইজেশনগুলো কি কি একটু জায়গাটা পড়ে রাখিস। এছাড়া আর কি পড়বি, জিগলার-নাটা অনুঘটক পড়িস, জিগলার-নাটা অনুঘটক এটা পড়ে রাখিস। উইলকিনসন ক্যাটালিস্ট পড়িস। 35টার বেশি টপিক হবে না রে, একটু পড়তে থাক, দেখ 35টার মতো টপিক আসছে। জিগলার-নাটা ক্যাটালিস্ট পড়িস, উইলকিনসন ক্যাটালিস্ট পড়িস। এছাড়াও আর কি পড়বি, বুনা এস বুনা এন পড়িস, মানে এসবিআর আর এনবিআর এর যে জায়গাগুলো আছে, বুনা এস আর বুনা এন পড়িস, এটা খুব ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, বুনা এস বুনা এন এর জায়গাটা। বেকেলাইট বললাম, আচ্ছা বেকেলাইট বলিনি, বেকেলাইট পড়িস, নভোল্যাক পড়িস, গ্লিপটাল পড়িস, একটু 2-4টে করে লাইন পড়িস। হ্যাঁ, ব্যবহারগুলো একটু পড়িস, কোনটা কি পলিমার, 2-4টে ব্যবহার বা এদের মোনোমার কি। বেকেলাইটটা পড়তে গিয়ে পড়িস যেটা ল্যাডেরার ম্যানাসে বিক্রিয়ার দ্বারা হয়, ফেনল এবং ফর্মালডিহাইডের রেজিন, এটা একটা ফেনলের সাথে ফর্মালডিহাইডের ল্যাডেরার ম্যানাসে বিক্রিয়ার দ্বারা প্রথমে আমরা বেকেলাইট পাই, বেকেলাইটটা একটু পড়িস। নভোল্যাক পড়িস, নভোল্যাকটা ইম্পর্টেন্ট আছে। গ্লিপটালটা একটু পড়িস, গ্লিপটাল ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এগুলো একটু পড়িস। বুনাএস বুনাএন এসবিআর এনবিআরটা একটু পড়িস। আচ্ছা, আরও বলতে গেলে যদি বলি তোকে, প্রাকৃতিক রবারটা পড়িস, গাটা পারচাটা একটু ইম্পর্টেন্ট আছে। প্রাকৃতিক রবার, গাটা পারচা, এই দুটো একটু পড়ে রাখিস। একটাকে বলে সিস পলি আইসোপ্রিন, একটাকে বলে ট্রান্স পলি আইসোপ্রিন, তার মানে এদের দুজনের মোনোমারটাও একটু পড়ে রাখিস, আইসোপ্রিন। প্রাকৃতিক রবার হলো সিস পলি আইসোপ্রিন, আর গাটা পারচা হলো ট্রান্স পলি আইসোপ্রিন, একটুখানি পড়ে রাখিস এই জায়গাটা। আর কি পড়বি, ক্যাপ্রোল্যাকটামটা একটু পড়ে রাখিস, ক্যাপ্রোল্যাকটাম এটা একটু পড়ে রাখিস, এটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়, এইটা ইম্পর্টেন্ট আছে, প্রাকৃতিক রবার গাটা পারচার জায়গাটা, বেকেলাইটটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। গ্লিপটাল বললাম, নোভোল্যাক বললাম। আচ্ছা, প্যান পড়িস, পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, এটা ইম্পর্টেন্ট আছে। পেট পড়িস, পলিইথিলিন টেরিথ্যালেট, বা ওরলন পড়িস, বা ড্যাক্রন পড়িস, এগুলো একটু পড়ে রাখিস। ওরলন, ড্যাক্রন, এগুলো পড়ে রাখিস নামগুলো, কোনটা কি। আমি যা বলছি প্রত্যেকের মনোমার পর উদাহরণ পর, প্রত্যেকের মনোমার পর সংকেত পর উদাহরণ পর, মনে রাখবি প্রত্যেকটা পলিমারের মনোমার, প্রত্যেকটা পলিমারের কিছু কিছু উদাহরণ, কিছু কিছু আর কি আমি বলতে চাইছি ব্যবহার, আর তাদের যদি ওই তোর মনোমারের সংকেতগুলো হয়, সংকেতগুলো পারলে একটু পড়ে রাখিস, সংকেতগুলো থেকে বাই চান্স কোশ্চেন দিয়ে দিতে পারে। হলো, মুছি রে। প্যান, পেট, ওরলন এগুলো একটু পড়িস। হ্যাঁ, প্যান হচ্ছে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, পেট হচ্ছে পলিইথিলিন টেরিথ্যালেট, এছাড়াও ড্যাক্রন, ওরলন এগুলোকেই এদের নাম এগুলো। যাই হোক, এই জায়গাটা পড়ে রাখিস। আচ্ছা, সবাই আমাকে বলেছিল যে এই জায়গাটা বলতে কোনটা পড়বো, নাইলন 16ও পড়বি, নাইলন 6ও পড়বি, নাইলন 6ও পড়বি, এটাকে পারলন বলে। হ্যাঁ, নাইলন 6 যেটা আছে না তাকে পারলন বলে, একটু পড়ে রাখিস এটা, এই জায়গাটাকে। নাইলন 6টা পড়িস। এছাড়াও নাইলন 610 বললাম, নাইলন 66 বললাম, নাইলন 26টা পড়িস। নাইলন 26 কিছুই না, পড়িস বলছি, মানে আমি তোদেরকে বলতে চাইছি এগুলোর একটুখানি মনোমারটা পড়িস। 6-10 কেন বলা হচ্ছে, 10-10 কেন বলা হচ্ছে, কি 6-6 কেন বলা হচ্ছে, 6 কেন বলা হচ্ছে, এগুলো একটু পড়িস। মনোমারগুলো একটু ভালো করে মাথার মধ্যে খেলিয়ে সুন্দর করে একটুখানি মনে রাখার চেষ্টা করিস মনোমারগুলো। এছাড়াও আর কি পড়বি, উদাহরণ কেন বলছি বারবার, ব্যবহারগুলো একটু পড়ে রাখিস, কোনটার কি ব্যবহার নাইলনের, এই জায়গাটা একটু দেখে রাখিস। আচ্ছা, নিওপ্রিনটা পড়িস, নিওপ্রিন, আইসোপ্রিন বললাম, নিওপ্রিনটা একটু পড়িস। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, এটা খুব ভালো করে পড়ে রাখিস। হ্যাঁ রে, বায়োডিগ্রেডেবল পলিমার আর
নন বায়োডিগ্রেডেবল পলিমার, এখান থেকে না ওই স্টেটমেন্ট কোশ্চেন দিতে পারে জৈব বিশ্লেষ্য পলিমার, জৈব অবিশ্লেষ্য পলিমারের জায়গাটা। এছাড়াও পিএলএ পলিল্যাকটিক অ্যাসিড, পিজিএ এগুলো একটু পড়িস, পিএলএ পিজিএর জায়গাটা, জৈব বিশ্লেষ্য পলিমার, জৈব অবিশ্লেষ্য পলিমার বলে দিলাম। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা ভালকানাইজেশনটা একটু ভালো করে ডিপলি পড়বি। হ্যাঁ, ভালকানাইজেশনটা একটু মানে আমি বলতে চাইছি শুধু ওই ভালকানাইজেশন কি কাকে বলে নয়, একটু ভালো করে পড়িস। হ্যাঁ, ভালকানাইজেশনের জায়গাটা এক্সপ্লেনেশনটা পড়িস, একটু কনসেপ্ট পড়িস, একটু অ্যানালিসিস করিস ভালকানাইজেশনটাকে। সবগুলো বলিনি কিন্তু, দেখ একটাই বললাম আপাতত এই টপিকটার, এটা একটু পড়ে রাখিস। ওই মুক্তমূলক ক্যাটায়নিক ওই পলিমারাইজেশনের জায়গাগুলো কিন্তু করবি, ওখান থেকে কোশ্চেন আসার চান্স আছে। মুক্তমূলক ক্যাটায়নিক, অ্যানায়নিক, সংঘটন পলিমারাইজেশন, কো পলিমারাইজেশন, হোমো পলিমারাইজেশন, এই জায়গাগুলো একটু পড়ে রাখিস। মানে মেকানিজমের জায়গাটা, মেকানিজম পড়বি না, বাট ওই জায়গাগুলো লাইন একটুখানি পড়ে রাখিস, কোনটা কি কীরকমভাবে কী কাজগুজ করে এই জায়গাটা একটু দেখিস। পলিমারের এইটুকুনি পড়লেই হবে। দেখ 35-36টা 40টার মধ্যে টপিক হয়েছে, আমি তোকে এইটুকুনি গ্যারান্টি দিতে পারি। আমি তো লিখে বললাম না, আমি মোটামুটি তোকে লিখতে গেলাম কোনটা পড়া উচিত, সেগুলো একটু পড়ে নিস, দেখবি 40টার মধ্যে টপিকে খতম করে দিয়েছি আমি পলিমার। এই কটা পড়ে রাখিস, দেখবি একদম সুন্দর সব পেয়ে যাবি। পলিমারের কোশ্চেন কোনো আটকাবে না, একটুখানি ভালো করে পড়ে রাখ। পলিমার পড়তে 1 ঘন্টা সময় লাগবে, পলিমারটা একটুখানি সময় দে, দেখ মুখস্থ হয়ে যাবে। এরপর চলে কলয়েডে, লেখ কলয়েড, যেটাকে আমরা দ্রবণ বলি না রে, প্রকৃত দ্রবণ। সেখানে কি হয় দেখবি, আমরা এই কথাটা বলি যে দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে, বা আমরা এরকমভাবেও বলি অ্যাকচুয়ালি সলিউট পার্টিকেল ডিজলভ ইনটু সলভেন্ট পার্টিকেল অ্যান্ড ফর্ম দ্য সলিউশন। দ্যাট মিনস সলিউট সলভেন্টের মধ্যে ডিজলভ হয়, দ্রবীভূত হয়, দিয়ে দ্রবণ প্রস্তুত করে, এটা আমরা জানি। এবার আমরা না ওই সলিউট জিনিসটাকে বলবো বিস্তৃত দশা, আর সলভেন্টটাকে বলবো বিস্তার মাধ্যম। তাহলে বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তার লাভ ঘটিয়ে কোলোয়েডীয় দ্রবণ প্রস্তুত করে। তার মানে আমি এটা বলতে চাইছি, যাহাই তোমার প্রকৃত দ্রবণ তাহাই আমার কাছে কোলোয়েড। আমি শুধু কনসেপ্টটুকুনি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। আমরা কি পড়তাম, দ্রাবকে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত হয়, এখানে আমরা কি পড়ছি, বিস্তৃত দশা বিস্তার মাধ্যমে বিস্তৃত হয়ে বা বিস্তার লাভ ঘটিয়ে কোলোয়েড তৈরি করে। এবার তুই বলবি অ্যাকচুয়ালি কি পড়তে বলছো, আমি তোকে পড়তে বলছি, দেখবি ছায়ার বই, সাঁতরার বই, যে কোনো বই তুই যে বই ফলো করিস না কেন, এই দুটোই তো করিস অ্যাকচুয়ালি, বা পারুলের বই করলে পারুলের বই, প্রকৃত দ্রবণ কোলোয়েড আর সাসপেনশন যেটা আমরা বলি মূলত প্রলম্বন, ওর একটা পার্থক্য মতো করে যে কোনো বইতে লেখা আছে। ওই পার্থক্যের যতগুলো পয়েন্ট আছে এইখানটাকে একটু কারচুপি করবি না কিন্তু। হ্যাঁ, এইখানটায় কিন্তু কোনো রকমভাবে লেজিনেস দেখাবি না, একটুও লেজিনেস দেখাবি না এইখানটাতে। এই প্রত্যেক কটা চারিত্রিক বৈশিষ্ট্য একটু পড়ে রাখিস, মানে প্রকৃত দ্রবণে যতগুলো আছে, কোলোয়েডে যতগুলো আছে, প্রলম্বনে যতগুলো আছে। কেন বলতো, তুই যখনই পার্থক্যটা পড়ছিস না, তার মানে তুই এদের বৈশিষ্ট্যও পড়ছিস, ক্যারেক্টারিস্টিক্সও পড়ছিস। তো প্রকৃত দ্রবণ, কলোয়েড বা প্রলম্বন থেকে যদি কখনো ওই সেম, আমি আবারও বলছি, কোশ্চেন শক্ত করার মানে স্টেটমেন্ট, অ্যাসারশন, রিজনিং টাইপের কোশ্চেন, কিংবা ওই নানা রকমের কোশ্চেন দিয়ে বলে কোনটা ভুল বক্তব্য, এই টাইপের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো একটু মাথা খাটাতে হয়, 4টে অপশানই তোকে থরলি রিড করতে হয়। তো তার জন্য আমি বলছি যে যখনই তোকে পুরোটা গো থ্রু করতে হচ্ছে, তার মানে তোকে পুরো অপশান সব পড়তে হবে, তখন ওই তুক্কা লাগাতে পারবি না। তুই তুক্কা লাগাতে পারবি, তোদের কাছে এখন তুক্কা লাগানো কি, তোকে যদি বলে কি হবে, তুই বলবি একটা সেটকে বি করে দেবো, একটা সেটকে সি করে দেবো, একটা সেটকে ডি করে দেবো, পাস ঠিক করে যাবো। যাই হোক, ওটা করিস না কিন্তু। হ্যাঁ, যাই হোক, প্রকৃত দ্রবণ, কলোয়েড আর প্রলম্বনের এই পার্থক্যটা একটু ভালো করে যাস, এটা কিন্তু খুব কাজে লাগতে পারে। আমি তোকে ভালো করে বলছি, কলোয়েডের একদম প্রথম জায়গা পুরোটা পড়তে হচ্ছে না, কোনো রকমভাবে পুরোটা পড়তে হচ্ছে না, যা শুধুমাত্র এইটুকুনি পড়ে রেখে যা খুব ভালো করে। আমি এর মধ্যেই চালাচ্ছি। হ্যাঁ, আরও এরকমভাবে আর কি পড়তে পারিস এরকম টাইপের, জলে তেল ইমালসান, তেলে জল ইমালসানের পার্থক্যটা পড়ে যাস। হ্যাঁ, জলে তেল ইমালসান মানে যখনই তুই পার্থক্য পড়বি না, পার্থক্য পড়ার একটা সুবিধা আছে, বিশাল বড় সুবিধা পার্থক্য পড়ার। তোকে না আর চরিত্র পড়তে হয় না, পার্থক্যের মধ্যেই মোটামুটি চরিত্র পড়া হয়ে যায়। তাহলে জলে তেল ইমালসান, তেলে জল ইমালসান, এটা পড়িস, এর পার্থক্যটা একটু ইম্পর্টেন্ট হতে পারে। জলে তেল ইমালসান, তেলে জল ইমালসান। আর কি পড়বি, লায়োফিলিক কলোয়েড, লায়োফোবিক কলোয়েডটা পড়িস, লায়োফিলিক কলোয়েড আর লায়োফোবিক কলোয়েড, মানে দ্রাবক আকর্ষী কলোয়েড আর দ্রাবক বিকর্ষী কলোয়েড, লায়োফিলিক কলোয়েড আর লায়োফোবিক কলোয়েড, এটা একটু পড়িস। আমি খাটাবো না বেশি, জাস্ট এগুলো একটু পড়ে রাখিস মোটামুটি একটু। আর এগুলোর না সব পয়েন্ট পড়বি, এগুলোর কোনো পয়েন্টে ছাড়বি না। আবার দুম করে বলিস না যে পড়তে পড়তে আমার মনে হচ্ছিল এই পয়েন্টটা ইম্পর্টেন্ট নয়, তোর মনে হওয়ার উপর ডিপেন্ড করছে না কিন্তু, ওইটাই কোশ্চেন আসবে, তখন তুই কি করবি, আমাকে গালি দিবি। বলেছিল ইম্পর্টেন্ট পড়তে, তুই তো তোর ইম্পর্টেন্ট পড়ে নিয়েছিস। যাই হোক, এটা করিস না, এটা একটু দেখিস, মোটামুটি সবগুলো পার্থক্য একটু করে রাখিস। আর কি পড়বি,
আচ্ছা, এগুলো আমি বলছি, মানে কোনটার কি বিস্তৃত দশা, কোনটার কি বিস্তার মাধ্যম আর উদাহরণ। সল, জেল, ইমালসান, ফোম, এরোসেল, মানে কঠিন এরোসেল, তরল এরোসেল, এগুলোর কথা বলছি, কঠিন ফোম, তরল ফোম, এসবের কথা বলছি, কিন্তু আমি সবগুলো বলছি। সল, জেল, ইমালসান, এরোসেল, ফোম, এগুলোর কোনটা বিস্তৃত দশা, কোনটা বিস্তার মাধ্যম, একটুখানি ভালো করে দেখে শুনে রাখিস, এখান থেকে কোশ্চেন আসা উচিত। আচ্ছা, ইমালসান কারক পড়বি, ইমালসান প্রস্তুতিতে ইমালসান কারকের ভূমিকা, তো ইমালসান কারকের জায়গাটা একটু পড়ে রাখিস। মিশেল পড়বি, ইমালসান কারকেরই মতো সাবানের কনসেপ্ট, সেই ছোটবেলা থেকে তোরা পড়ছিস যে সাবানের মধ্যে কি আছে, যে 3 প্রকারের জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ হচ্ছে সাবান। আমরা কি জানি সাবানের মধ্যে কি আছে, তুই সঙ্গে সঙ্গে বলবি সাবানের মধ্যে আছে হচ্ছে পামিটিক অ্যাসিড, ওলিক অ্যাসিড এবং স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ, মানে সোডিয়াম পামিটেট বা পটাশিয়াম পামিটেট, সোডিয়াম ওলিয়েট বা পটাশিয়াম ওলিয়েট, সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট, এই যে 6টা লবণ, এই 6টা লবণের মধ্যে যে কোনো একটা যদি থাকে তখন সেটাকে আমরা কি বলবো না ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণকে আমরা বলে থাকি সাবান। তো সেই সাবানের মধ্যে কি হয়, পামিটেট, স্টিয়ারেট, ওলিয়েট, ভালো করে শুনবি আমি কি বলতে চাইছি, যে সাবানের মধ্যে পামিটেট, স্টিয়ারেট আর ওলিয়েট, এই 3টে পোর্শন হচ্ছে জৈব পোর্শন, আর অজৈব পোর্শন হচ্ছে Na+ আর K+। তো ময়লাটা পরিষ্কার করে কে, ময়লাটা পরিষ্কার করে হচ্ছে জৈব অংশ, কারণ ময়লা বা যেটা অ্যাকচুয়ালি আমাদের ঘাম, সেই জিনিসটা কি, সেই জিনিসটা ইটসেলফ এ অর্গানিক কম্পাউন্ড। তার মানে আমি এটা বলতে চাইছি যে যখন ময়লা পরিষ্কার হচ্ছে সেই ময়লাটা ইটসেলফ জৈব যৌগ, তাহলে সাবানের মধ্যে জৈব পোর্শন কোনটা, বা সাবানের মধ্যে নন পোলার পোর্শন বা অধ্রুবীয় অংশ কোনটা, পামিটেট, স্টিয়ারেট, ওলিয়েট, তাহলে তারা ময়লা পরিষ্কার করবে। আর সোডিয়াম পটাশিয়াম জলের উপরিদেশে গিয়ে ফেনা প্রস্তুত করবে। এই যে কনসেপ্টটা, এটাকেই আমরা মিশেল বলি। এটা যে গাঢ়ত্বের ঊর্ধ্বে হয় তাকে সিএমসি ক্রিটিক্যাল মিশেলাইজেশন কনসেন্ট্রেশন বলে, আর যে টেম্পারেচারে হয় তাকে ক্র্যাফট টেম্পারেচার বলে। একটু পড়ে রাখিস, হ্যাঁ, গাঢ়ত্বটা ক্রিটিক্যাল মিশেলাইজেশন কনসেন্ট্রেশন সিএমসি, উষ্ণতাটা ক্র্যাফট টেম্পারেচার, তো এটাকে মিশেল বলা হয়। যাই হোক, একটুখানি পড়িস, মুসলাম হ্যাঁ রে, সয়েল জেলগুলো কিন্তু পড়িস, যেগুলো যেগুলো লিখছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট, যেগুলো যেগুলো লিখছি মিশেলটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে পড়ে যাস। আচ্ছা, আর কি পড়বি, পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলো একটু পড়িস, পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, এবার সেটা ক্যাটায়নিক বা অ্যানায়নিক, বা ক্যাটায়নিকটাও পড়িস, অ্যানায়নিকটাও পড়িস, অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রালটাও পড়িস। কোনটা কি, সেই সিটাইল, ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, নানা রকম আছে দেখবি, লরিল অ্যামোনিয়াম সালফেট, তো এই সমস্ত জিনিসপত্রগুলো একটুখানি পড়ে রাখিস, এগুলো আসতে পারে। মানে পৃষ্ঠতল সক্রিয় পদার্থের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এক্সাম্পলগুলো পড়ে রাখিস, মানে কোনটা কি, মানে ক্যাটায়নিকের উদাহরণ, অ্যানায়নিকের উদাহরণ, নিউট্রালের উদাহরণ, এগুলো একটু পড়িস। পেপটাইজেশন বা অপলায়নটা পড়িস, পেপটাইজেশনটা খুব ভালো করে পড়িস, এই জায়গাটা পেপটাইজেশন বা অপলায়ন, অপলয়ক কাকে বলে, অপলয়কের যত যা কনসেপ্ট আছে সেগুলো একটু পড়িস। পেপটাইজেশন কি, অপলয়ন, সরি দেখেছো কি অবস্থা আমার, পেপটাইজেশন কি বা অপলয়ন কি, ওই জায়গাটা একটুখানি পড়িস, হ্যাঁ, ভালো করে একটু ডিপলি পড়িস, এই জায়গাটার কনসেপ্ট পড়িস, সবার কনসেপ্ট বলছি না, কিন্তু এর কনসেপ্টটা একটু ভালো করে পড়ে রাখিস, এটা ইম্পর্টেন্ট আছে পেপটাইজেশনের জায়গাটা। আচ্ছা, এছাড়া আমি লিখছি না, তুই একটু শুনে রাখ, ব্রেডিগের আর্ক পদ্ধতিটা ভালো করে পড়িস। তারপর হচ্ছে তোর যে দ্রাবক বিনিময় পদ্ধতি আছে, ঝিল্লি বিশ্লেষণ আছে, তড়িৎ বিশ্লেষণ আছে, মানে তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ আছে, ওগুলো একটু পড়ে যাস, হ্যাঁ। আচ্ছা, লিখেই নে, আমি বলে দিচ্ছি একটু লিখে নে। ব্রেডিগের আর্ক পদ্ধতি, ওটা খুব ইম্পর্টেন্ট। দ্রাবক বিনিময় পদ্ধতি ইম্পর্টেন্ট। হিমোডায়ালাইজার কি একটুখানি ভালো করে পড়ে রাখিস। ঝিল্লি বিশ্লেষণ কি একটু ভালো করে পড়ে রাখিস। এছাড়াও তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ কি, এটাও একটুখানি ভালো করে পড়ে রাখিস। আচ্ছা, তঞ্চনটা ভালো করে পড়িস, যেগুলো আর কি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, আমি সেগুলো লিখছি। তঞ্চনটা একটু ভালো করে পড়িস, তঞ্চনটাও ইম্পর্টেন্ট আছে। পেপটাইজেশনের জায়গাটাও একটু ইম্পর্টেন্ট আছে, এই জায়গাটা একটু ভালো করে পড়ে রাখিস। আচ্ছা, টিন্ডাল প্রভাব পড়িস, টিন্ডাল এফেক্ট, সেই তোরা পড়েছিলি দেখবি ছোটবেলায়, যে আলোকে সরলরৈখিক গতিপথ থেকে বিচ্যুত করে দেয়, কলয়েড এবং প্রলম্বনরা, প্রকৃত দ্রবণরা পারে না, তো সেই টিন্ডাল এফেক্টটা একটু পড়িস। ব্রাউনিয়ান মোশন পড়িস, ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতির যে জায়গাটা আছে, ব্রাউনিয়ান মোশনটা একটু ভালো করে পড়িস, স্টেটমেন্ট আকারে একটু কোশ্চেন আসতে পারে। আর কি বললাম ওইগুলো আবারও বলছি, ব্রেডিগের আর্ক পদ্ধতি, দ্রাবক বিনিময় পদ্ধতি, ঝিল্লি বিশ্লেষণ, তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ, এগুলো একটু পড়িস। আচ্ছা, হিমোডায়ালাইজারটা একটু পড়ে রাখিস, হিমোডায়ালাইজার, হিমোডায়ালাইজার, এটা একটু পড়িস, আমার বাংলা হাতের লেখা খুব সুন্দর, একটুখানি দেখে নিস। যাই হোক, একটুখানি ক্ষমা ঘৃণা করে দেখিস, হিমোডায়ালাইজারটা একটু ভালো করে পড়িস। আচ্ছা,
ওই জায়গাটা পড়িস, ওই ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিসের জায়গাগুলো, ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোফোরেসিসটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ ইলেকট্রোফোরেসিসের জায়গাটা খুব ভালো করে পড়িস, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিস অ্যাজ ওয়েল অ্যাজ এইখান থেকেই দেখবি তোরা আইজো ইলেকট্রিক পয়েন্টেরও কনসেপ্ট হয়তো দেওয়া আছে, সমতরিত বিন্দু, মানে যে পিএইচ এর মানে ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিস বন্ধ হয়ে যায় সেই মানটাকে বলা হয় আইজো ইলেকট্রিক পয়েন্ট। এটা দেখবি বায়োমলিকিউল যখন পড়েছিলাম, বায়োমলিকিউলেও বলেছিলাম সমতরিত বিন্দু জুইটার আয়ন প্রোটিন পড়াতে গিয়ে অ্যামাইনো অ্যাসিডের ওই জায়গাটাতে, তো এখানেও এটা আরেকবার আসে যে ইলেকট্রোফোরেসিস কি, ক্যাটাফোরেসিস কি, অ্যানাফোরেসিস কি, আইজো ইলেকট্রিক পয়েন্টের জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যেগুলো বলার মোটামুটি বলে দিয়েছি। আর দুটো তিনটে জিনিস আছে, সেই দুটো তিনটে জিনিস থেকেই হয়তো কোশ্চেন আসবে। আমি তোকে একদম শিওরলি বলছি দুটো জায়গা থেকে কলোয়েডে কোশ্চেন আসবেই, যদি না আসে তুই আমার কাছে আসবি, দিয়ে আমার নামে যা খুশি বলবি, কোনো অসুবিধা নেই। দুটো জায়গা, একটা সুলজে-হাডি নিয়ম আর একটা সংরক্ষক কলোয়েড স্বর্ণ সংখ্যা, কোশ্চেন আসবেই আসবে। খুব ভালো করে পড়ে যাস, মানে কোনটা কাকে তঞ্চন ঘটাতে পারে, সুলজে-হাডি নিয়মের এই জায়গাটা বিশাল 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 ইম্পর্টেন্ট হতে চলেছে, যে কোনটা নেগেটিভ সল, কোনটা ঋণাত্মক সল, কোনটা ধনাত্মক সল, অমুক সলকে কে তঞ্চন করবে, সে কেন করছে, মানে তোর এই জিনিসগুলো একটুখানি পড়ে রাখিস। হ্যাঁ, আধানের মান বাড়লে তঞ্চন বাড়ে, মনে রাখবি যে ঋণাত্মক সলকে ধনাত্মক সল তঞ্চন করতে পারে, ধনাত্মক সলকে ঋণাত্মক সল তঞ্চন করতে পারে, আর যে তঞ্চন করবে যত আধানের মান বাড়বে তত তঞ্চনের হারও বাড়বে। তো সুলজে-হাডি নিয়মটা খুব ভালো করে পড়ে, সেখান থেকে এমসিকিউ আসবে, মানে ছাড়া দিয়ে দেবে। ধর তোকে বলে দিল বাই এনি চান্স যে NaCl, BaCl2 আর AlCl3 এই তিনটের মধ্যে তোর ঋণাত্মক সলকে তঞ্চনের ক্ষমতা কার, NaCl এ Na+ আছে, NaCl এ Na+ আছে, BaCl2 তে Ba2+ আছে, AlCl3 তে Al3+ আছে, তো চার্জের মান বাড়ছে, অতএব সুলজে-হাডি নিয়ম অনুযায়ী তঞ্চনের প্রবণতাও বাড়বে এই জায়গাটা। আর সংরক্ষক কলয়েড আর স্বর্ণ সংখ্যা, সংরক্ষক কলয়েড ও গোল্ড নাম্বার স্বর্ণ সংখ্যা, স্বর্ণ সংখ্যার তলায় আমি ঠিক বই বলছি না, যে কোনো বই খুললেই হবে, ছায়া বল বা সাঁতরা বল, যে কোনো বই খুললেই হবে, দেখবি একটু অঙ্ক টাইপের কতগুলো জিনিস করে দেওয়া আছে, এই ছায়ার বইতেও আছে, সাঁতরার বইতেও আছে আমি যতদূর দেখেছি। তো ওই অঙ্কগুলো একটু করে যাচ্ছে, স্বর্ণ সংখ্যার ওখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেবে বাই এনি চান্স, যে কত মিলিগ্রাম, ওই যে জায়গাগুলো রয়েছে কত মিলিগ্রাম সংখ্যা, সেই সংখ্যাটাকে বার করতে হবে, একটা সুন্দর করে স্টেটমেন্ট বড় মতো একটা গল্প ফেলে দেবে, ওই গল্প থেকে তোকে বলবে যে স্বর্ণ সংখ্যার মান কত। যাই হোক, এরকম একটা কোশ্চেন আসতে পারে কিন্তু, হ্যাঁ, যে আমি তোকে একদম শিওরলি বলছি কলয়েডের এই দুটো পয়েন্ট থেকে দুটো কোশ্চেন আসবে শিওর, এই একটা জায়গা থেকে, এই একটা জায়গা থেকে। আর যদি বলিস আরো কিছু, ওই পেপটাইজেশন, তঞ্চন, অপলয়ন, ওই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসা উচিত, শিওরলি আসা উচিত। আর একটা কোশ্চেন কোত্থেকে আসবে বলাটা খুব চাপের, বুঝলি তো, ইমালশন কারক, মিশেল, কোনটা কি, মানে সল জেল হ্যান ত্যান ভুজুং ভাজুং যে জিনিসগুলো আছে, সল জেল, ফোম, এরোসেল, ওই জায়গাগুলো আছে ওগুলো, তারপর হচ্ছে তোর মিশেল সিএমসির জায়গাটা কি, প্রকৃত দ্রবণ প্রলম্বন কলয়েডের ওই ক্যারেক্টারিস্টিক্সের জায়গাটা, ওখান থেকে কোশ্চেন আসতে পারে, লায়োফিলিক লায়োফোবিকের জায়গা, জলে তেল তেলে জলের জায়গা, এগুলো এরকম খুচখাচ আসতে পারে, কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। তো যাই হোক, ভিডিও আমি লম্বা করছি না, বেশি হেজাচ্ছি না, তুই শুধু একবার শুধুমাত্র ভালো করে বলে রাখ যে একদম প্রথমের দিকে দেখবি পলিমারের সবগুলো বলে দিয়েছি, মোট 35, 36, 37টা, 40-এর মতো টপিক আছে পলিমারে। আর এক্ষেত্রেও মোটামুটি তুই যদি খেয়াল করে দেখিস 20টা থেকে 22টা টপিক আছে, ম্যাক্সিমাম কলয়েডে 20 থেকে 22টা টপিক আছে। এই কটা পড়ে রাখ, ভালো করে ভিডিওটা দেখ, ভিডিওটা দেখতে দেখতে বইতে একবার দাগ দিয়ে নে কোনগুলো বললাম, দিয়ে ভালো করে পড়ে নে, ব্যাস ঝামেলা মিটে যাবে। এরপর আমি দ্রবণেরটা দিচ্ছি, তারপর আমি পি ব্লকেরটা দিচ্ছি, ঝামেলা মিটে যাবে, লেটা চুকে যাবে, 35-এ 35 যেন এসে যায়, হ্যাঁ একদম যেন 35-এ 35 আসে। যাই হোক, চ।